আমরা ঢাকা বোর্ড 17-তে চলে যাচ্ছি। দেখো তো সবার আগে কি উত্তর করতে পারে দেখি। আমরা কিন্তু কম্পিটিশন শুরু করে দিয়েছি, ম্যারাথন এক্সারসাইজের কম্পিটিশন। হ্যাঁ, ঢাকা বোর্ড 17-তে কোথা থেকে আসছে, আমাদের কি কমন পড়লো নাকি পড়লো না, এই টুকটাক জিনিসই আমাদের দেখার বিষয়। দ্রুত করো, বিসমিল্লাহ। দেখো শুরু করে দিলাম, আমরা স্ক্রিনটি একটু বড় করে দিচ্ছি। রোড মিশাপস, বলো তো দেখি রোড মিশাপস মানে? দেখো রোড মিশাপ মানে কি? সড়ক দুর্ঘটনা। যারা জানো না তারা এখন জেনে নাও। তুমি উত্তর করতেছো না কেন? দ্রুত উত্তর করো। রোড মিশাপ মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা হ্যাপেন্স মানে ঘটে। তো সড়কে দুর্ঘটনা ঘটে ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ইয়ার। মানে কি? প্রায় প্রতি বছরই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতি বছরই ঘটতেছে না? যেহেতু প্রতি বছরই ঘটতেছে, তাইলে এটা এভরিডে, মানে প্রতি বছর না, সরি এভরিডে, প্রতিদিনই ঘটতেছে, সরি প্রতিদিনই ঘটতেছে। এটা তো অতীতের কোনো অবকাশ নাই, প্রতিদিন যেহেতু ঘটতেছে মানে এটা বর্তমান বোঝাচ্ছে। তাহলে রোড মিশাপ এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। মনে আছে আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন থেকে কমন পড়ছে। রোড মিশাপ মানে কি? সড়ক দুর্ঘটনা। একটা সড়ক দুর্ঘটনা, দুইটা সড়ক দুর্ঘটনা, এভাবে কি তুমি রোড মিশাপকে গুনতে পারবা? তুমি কিন্তু এভাবে রোড মিশাপকে গুনতে পারবা না। একটা সড়ক দুর্ঘটনা, দুইটা সড়ক দুর্ঘটনা গুনতে কিন্তু পারবা না। রোড মিশাপ মানে সড়কের যে সমস্যাগুলা। সো যেহেতু মিশাপ একটা আনকাউন্টেবল নাউন, তো সেই হিসেবে যেহেতু আনকাউন্টেবল নাউন, সর্বদা SINGULAR সিঙ্গুলার হয়। এটা কিন্তু আমরা কালকেও রুলসে পড়ছি। যেহেতু সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? S/S, HAPPENS, হ্যাপেন্স। এটা হচ্ছে উত্তর। এ নাম্বার যারা বুঝো নাই অবশ্যই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যারা বুঝো নাই। রোড মিশাপস হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই ঘটে। দেখো হুবাহু কমন রিসেন্টলি, হুবাহু কমন রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হুবাহু কমনে কমন পড়ে গেছে, কয়েকদিন আগে এটা পড়াইছি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ। দেখো তো ইট আছে, ইট সিঙ্গুলার না আইটি? ইট মানে সিঙ্গুলার না? ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে। হ্যাভ এর সাথে এস নাই, হ্যাজ এর সাথে এস আছে। তাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বসে এবং ভার্বের V3 হয়, RIACN, রিজেন। এটা হচ্ছে উত্তর। এটা একদম হুবাহু কমন। যারা আজকে 9 নাম্বার ক্লাস চলতেছে, যারা প্রথম ক্লাস করতেছো তারা নাম লেখো, নিজেদের নাম লেখো যারা প্রথম ক্লাস করতেছো। আর তাদের বুঝতে সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ এগুলো আমি অনেকবার পড়াইছি। জাস্ট না, অলরেডি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ, এরপরে ভার্বের V3। আজকের ক্লাসে মনে হইতে পারে যে স্যার কিভাবে পড়াইতেছে, মানে এক কথায় বলতেছে, কিন্তু শিক্ষার্থীরা 9টা ক্লাস চলে গেছে। এইটা রুলস যখন পড়াইছিলাম, রিসেন্টলি রুলস কত ভালো করে, কত গুরুত্ব সহকারে, যত্ন সহকারে যে পড়ানো হয়েছিল, যারা রেকর্ড ক্লাস করবা নতুন যুক্ত হওয়ার পর তারাই জানবা। সো এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি কোর্সে তোমরা ভর্তি হইতে চাইলে পেজে নক করো। রিসেন্টলি ইট, উত্তর হচ্ছে হ্যাজ রিজেন, RIACN। রিসেন্টলি ইট হ্যাজ রিজেন, এটা বেড়েছে টু অ্যান অ্যালার্মিং রেট। অ্যালার্মিং রেট মানে কি? অনেক ভয়াবহ মাত্রায়। অ্যালার্মিং মানে ভয়াবহ, রেট মানে মাত্রা। আর শিক্ষার্থীরা B নাম্বার একটা ভার্ব এবং C নাম্বার একটা ভার্ব। এটা আমার শীটের ING PSC KG প্যাকেজ। ING প্যাকেজ নামে যে রুলটা ছিল 8, 9, 10, এই রুলটা থেকে 10 নাম্বার রুল থেকে হুবাহু কমন পড়ছে। 10 নাম্বার রুলসে ছিল যে একটা ভার্বের পর যদি অতিরিক্ত একটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে ING যুক্ত হয়। অ্যান্সার হবে টেকিং। ঠিক আছে? ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং এ হ্যাভি টোল অফ হিউম্যান লাইফ। ঠিক আছে? তাইলে আমি বলতে পারি A, B এবং C। A, B, C। দেখো তো শিক্ষার্থীরা, A, B, C তে কারো কোনো সমস্যা আছে কিনা? A, B, C তে সমস্যা থাকলে দ্রুত তোমরা লেখো A, B, C। অলরেডি জান্নাতি আপু A আর B এর উত্তর করছে, সে C নাম্বার উত্তর করছে। সামিয়া আপু অবশেষে যুক্ত হইতে পারছে, ওনার যুক্ত হতে একটু সমস্যায় বরাবরই, লিঙ্ক কাজ করে না, বাট স্টিল সে যুক্ত হতে পারছে। এটাই বলে ডিটারমিনেশন, যে ইচ্ছা থাকলেই উপায় হয়। সে যুক্ত হয়ে টেকিং লিখছে, ফাইন। আবার D নাম্বার অনেক আগে চলে গেছে। জান্নাতি আপু আমরা তো আগে যাই নাই। সো তোমরা যেহেতু দেখতেছো একটা কম্পিটিশন হচ্ছে, ফ্রেন্ডদের মেনশন করে দাও যাতে তারাও তোমাদের সাথে যুক্ত হইতে পারে। কেমন? আচ্ছা, রিসেন্টলি ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং রেট
taking a heavy toll of human lives. দেখছো এ বি সি হুবাহু আমাদের শীট থেকে হুবাহু কমন, নরমাল না, হুবাহু কমন, ঠিক আছে। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন এংজায়াস ইফ সামওয়ান, দেখো তো শিক্ষার্থীরা, বড় করে দিলাম, বড় বড় চোখ নিয়ে দেখো, এখানে কি সাম লেখা আছে নাকি সাম ওয়ান আছে? পুলাপান লাস্টে কি আছে? ওয়ান আছে। ওয়ান মানে সিঙ্গুলার না, বারবার বলতেছি ইট সিঙ্গুলার, তো সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস না? ইটের পরে কি লিখছিলা? হ্যাজ লিখছিলা না? এই যে এস। ঠিক একইভাবে সামওয়ান যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার, তো ট্রাভেল এই ভার্বের সাথে কি যুক্ত হবে? TRAVELS, ট্রাভেলস, একটা এস যুক্ত হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল এন্ড ইজি, ঠিক আছে। ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস, আচ্ছা। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন এংজায়াস, পরিবারের সদস্যরা, এংজায়াস মানে যারা জানো না একটু লিখে নাও, এংজায়াস মানে হচ্ছে গিয়ে চিন্তিত। এংজায়াস মানে কি শিক্ষার্থীরা? চিন্তিত। পরিবারের সদস্যরা চিন্তিত যদি কেউ ট্রাভেলস ইন এ বাস, বাসে ট্রাভেল করে সে চিন্তিত হয়, এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছেলেটা মেয়েটা অকালে ঝরে পড়বে, এই একটা চিন্তা বাপমার থাকে আর কি। ইন মোস্ট কেসেস, শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রে, দেখো হুবাহু আমার শীট থেকে কমন, শীটের মেবি 20 বা 22 নাম্বার, আইএনজি, আইএনজি যুক্ত সাবজেক্ট, আইএনজি যুক্ত কি সাবজেক্ট, রেকলেস ড্রাইভিং, আইএনজি যুক্ত সাবজেক্ট, দেখো আইএনজি পাইছো, ড্রাইভিং পাইছো, আচ্ছা। রেকলেস মানে কি? রেকলেস যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, রেকলেস মানে হচ্ছে, রেকলেস মানে কি বাংলাটা মনে আসতেছে না, দাঁড়াও। রেকলেস মানে হচ্ছে অসতর্কতাপূর্ণ, মনে পড়ছে, অসতর্কতাপূর্ণ। সতর্ক মানে কি? কেয়ারফুল। সো কেয়ারফুলের অ্যান্টোনিম হচ্ছে রেকলেস ড্রাইভিং। দেখো তোমরা যখন রিক্সায় চড়ো বা বাসে ট্রাভেল করো, দেখো না ড্রাইভার একটু ইতরামি করে, কি ইতরামি করে? এই রিক্সায় মাঝে মাঝে আমি এটা ফেস করি যে আরেকটা রিক্সাকে ওভারটেক করতে যায় আমার রিক্সায়, ওভারটেক করতে যায় খামাখা ভু করে দেয়। আর বাসে যাতায়াত আমার একটু কম হয়, এখন ইউনিভার্সিটি প্রায় শেষ, যখন যাতায়াত ছিল হয়তো, এখন যেমন রিক্সায় যাতায়াতটা বেশি হয়, তাই এটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। বাসে যখন যাতায়াত হতো, ইউনিভার্সিটি বাসগুলো নর্মাল স্পিডেই থাকতো, ইউনিভার্সিটি বাসগুলো নর্মালি ডাবল ডেকারে হয়ে থাকে, লাল বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সো এইগুলা ওভারটেক করে না। বাট হ্যাঁ, কোনো কারণে যদি ইউনিভার্সিটি বাস মিস হইতো, লোকাল দিয়ে যদি আসা যাওয়া করতাম, তখন দেখতাম লোকালের মামারা এরকম আকাম উকাম করতো, বাট এর এক্সপিরিয়েন্স খুব কম। ঠিক আছে, আমার রিক্সার এক্সপিরিয়েন্সটা বেশি, যে কাজ নাই কাম নেই ইতরামি কইরা একটা সামনে দেয় একটা যায় হুদাই ফর নাথিং। সো এই জিনিসটাকে বলা হচ্ছে রেকলেস ড্রাইভিং। এই রেকলেস ড্রাইভিং, একে তো আইএনজি যুক্ত সাবজেক্ট, আর দুই তো রেকলেস ড্রাইভিং, এটা কি? এটা হচ্ছে তোমার এটা কি আনকাউন্টেবল নাউন, মানে দুই দিক থেকে ডাবল রুলে পড়ছে, দুই দিক থেকে কিন্তু এটা সিঙ্গুলার। সো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তুমি ডি নাম্বারে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, ডি নাম্বারে যেটা উত্তর করছো শিক্ষার্থীরা, ই নাম্বারে একই উত্তর হবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার বিধায় ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে, CAUSES, কজেস। ঠিক আছে, দেখো ঢাকা বোর্ডের কোশ্চেন করতেছি, ভেরি ইজি অ্যান্ড সিম্পল, ঠিক আছে, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সো একটু সময় নিব, কেন? কারণ 10টা গ্যাপের মধ্যে হাফ ডান, আমরা অর্ধেক করে ফেলছি, ই নাম্বার পর্যন্ত 5টা হয়, 5টা করে ফেলছি। এবার 15 সেকেন্ডের গ্যাপ নিব, এই 5টা যারা লাইভ ক্লাস করতেছো কতটুক বুঝতে পারছো, কিরকম লাগতেছে? তোমরা রাইট ফর্ম অফ ভার্ব তো এর আগে অনেক টিচারের কাছে করেছো, ডিফারেন্স পাচ্ছো না আগের মতোই বোরিং লাগতেছে, কিরকম লাগতেছে একটু ফিডব্যাক দাও। প্লাস যদি কোনো জায়গায় না বুঝে থাকি নাম্বারগুলো লেখো, আর বুঝে থাকলে একটু ফিডব্যাক দাও। এটা ফিজিক্যাল ব্যাচ হলে তোমাদের ফেস দেখলে আমি বুঝতাম, ফেস দেখা লাগে না, এক্সপিরিয়েন্স টিচার চোখ দেখলেই বুঝে, আই সাইটস মুভমেন্ট দেখলেই বোঝা যায় পোলাপানরা বোরিং না পোলাপানদের এটা নিতেছে পড়াটা। কিন্তু এটা তো অনলাইন, আমি কিছুই বুঝতেছি না। সো কাইন্ডলি ফিডব্যাক দাও, 15 সেকেন্ডস টাইম। থ্যাংক ইউ।
ঠিক আছে, জান্নাত আপু এদিক দিয়ে ই নাম্বার উত্তর করছে, ফাইন। এই নাম্বার উত্তর কজেস করছে, হ্যাঁ। আর সামিয়া আপু ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি বুঝতে পারতেছো সবাই মোটামুটি, সামিয়া আপু এটা জানাইছে। ঠিক আছে, আশা করি সবাই তোমরা বুঝতে পারতেছো। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, কেমন? আচ্ছা, ই নাম্বার গেল। তারপরে দেখো আমাদের যে আইএনজি প্যাকেজ ছিল 8, 9, 10 এর যে আইএনজি প্যাকেজ ছিল, ওই আইএনজি প্যাকেজ থেকে বড় বড় চোখ করে দেখো এফ নাম্বার হুবাহু কমন, কারণ গ্যাপের আগে কি লেখা আছে? অফ। গ্যাপের আগে কি লেখা আছে শিক্ষার্থীরা? অফ। আর অফ কি আমাদের প্রিপোজিশন। অফ আমাদের কি একটা প্রিপোজিশন। যেহেতু অফ আমাদের একটা প্রিপোজিশন, তাই প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি যুক্ত হয় শিক্ষার্থীরা? প্রিপোজিশনের পর কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এই প্রিপোজিশন এখন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করি, VIOLATING, ভায়োলেটিং। ঠিক আছে, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, ভায়োলেটিং। যারা জানো না এখনই খাতায় নোট করে নাও। ভায়োলেট অর্থ হচ্ছে গিয়ে লঙ্ঘন করা। লঙ্ঘন অর্থ যারা জানো না তারা জেনে নাও, লঙ্ঘন মানে নিয়মকে অমান্য করা, ওটাকে বলে লঙ্ঘন। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট মানে ড্রাইভার্স এর অভ্যাসে পরিণত হয়েছে। কি অভ্যাস? ভায়োলেটিং ট্রাফিক রুল। ট্রাফিক রুলকে ব্রেক করার একটা প্রবণতা এইটা তাদের তৈরি হয়েছে। ঠিক আছে, কেন? কারণ তারা দেখো রেকলেস ড্রাইভিং করে। ঠিক আছে, সো রেকলেস ড্রাইভিং, ক্রসিং রোড অ্যাক্সিডেন্টস। তারপরে দেখো দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। আশা করি তোমরা এফ নাম্বারটা বুঝতে পারতেছো। এফ নাম্বারটা কি লিখছো? আচ্ছা, জান্নাত আপু জানাচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, লিসা আপু এতক্ষণ স্ক্রিনটা ছোট ছিল যার কারণে তোমার হয়তো হজবড় লাগতে পারে, এখন স্ক্রিনটা বড় হয়ে গেছে। সো পারফেক্ট। আর স্ক্রিনে যদি প্রবলেম হয় তো স্ক্রিন তোমার দেখার দরকার কম পড়তে পারে, কারণ তুমি তোমার জাস্ট একটা যে কোনো সেকেন্ড পেপার বই বের করে তার ঢাকা বোর্ড 17 বের করলে একদম ফটফটা দেখতে পাবা। ঠিক আছে, আর এখন তোমার যে এটা ছিল যে স্ক্রিনটা ছোট, এখন অলরেডি বড় করা হয়েছে, আশা করতেছি বুঝতে পারছো। আচ্ছা, সোহাগ সাহেব আছে আমাদের সাথে, সুমাইয়া মোমো আপু আছে আমাদের সাথে। আশা করি তোমরা সবাই এফ নাম্বারটা বুঝতে পারতেছো যে অফের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে ভায়োলেটিং। মানে ড্রাইভার্স তো রেকলেস চালায়। রেকলেস মানে কি? মানে কেয়ারফুল না, তারা অসচেতনতার সাথে চালায় এবং তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে কি? ট্রাফিক রুলকে লঙ্ঘন করা। এফ নাম্বার বুঝছো? আমাদের আর বেশি নাই, এটাই প্রায় শেষ। 6টা শেষ হয়ে গেছে, আছে আর 4টা। রোড অ্যাক্সিডেন্টস, দেখো খেয়াল করো, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, দেখো ক্যান বি লেসেন। এইটা যারা জানো না, একটা মজার পড়া তোমাদের শিখাই। দেখো খেয়াল করো, LESS, লেস। লেস মানে কি? কম। তোমাদের মধ্যে অনেকে আছে অ্যাডমিশনের ক্লাসগুলো করতেছে, আবার অন্য অন্য কোর্সের অ্যাডমিশনের ক্লাস করতেছে, তারা হয়তো অনেকেই জানবা লেস এটাকে বলে ডিটারমিনেন্টস। এটাকে কি বলে? ডিটারমিনেন্টস। এবং এইটা ডিটারমিনেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ। লেস মানে কম। এই আমি যখন বলবো তুমি লেখাপড়া তো কম করতেছো, তখন ইউজ করবো লেস। এখন যদি লেসকে ভার্ব করে বলি, ভার্ব হিসেবে বলি যে কম, এখন আমি তোমাকে যদি বলি কম, ইংরেজি কি? লেস। কিন্তু তুমি তোমার কথা বলাটা কমাও, মানে কম করো। কম ইংরেজি যদি লেস হয়, কম করো, এটা হচ্ছে ভার্ব। করা মানে কি? ভার্ব। কম করো। সো করা বুঝাইতে তখন কিন্তু লেস লেখা যায় না, কম বুঝাইতে লেখা যায় লেস। তোমার কাছে কত টাকা আছে? স্যার অনেক টাকা আছে। টাকা কম করো, টাকা কমাও, কথার কথা। সো কম করো, করো বুঝাইতে তখন আর লেস লেখা যায় না। লেস যখন ভার্ব হয়, অর্থাৎ কম করো, এটা যখন বোঝানো লাগে তখন লিখতে হয় লেসেন। লেসেন কি লিখতে হয়? লেসেন। ইএন, মোস্ট অফ দ্য টাইম এই ইএন দিয়ে, ইএন এটা দিয়ে ভার্ব তৈরি হয়। যেমন শিওর, শিওর মানে কি? নিশ্চিত। আচ্ছা, তুমি প্রথম কাজটা শিওর, দ্বিতীয় কাজটা কি শিওর? না স্যার, দ্বিতীয় কাজটা আমি শিওর না। শিওর করো। ওই শিওর করা বুঝাইতে তখন শিওর লেখা যায় না, তখন লিখতে এন শিওর। এই আবার দেখো ইএন, এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? হোয়াট ইজ দ্য লেন্থ? LEANTH, লেন্থ। স্যার এই ধরেন 5 ফিট। না, আমার পছন্দ না। এটা কি আর একটু বাড়ানো যাবে? আর একটু দীর্ঘায়িত করা যাবে? সো লেন্থ মানে দীর্ঘায়িত করা।
করা বোঝাচ্ছে তখন লিখতে হয় LENTHEN, লেনদেন। উচ্চারণটা কি শিক্ষার্থীরা? লেনদেন। এই যে লাস্টে ইএন অথবা প্রথমে ইএন, যেমন এনশিওর। রিচ মানে কি? রিচ মানে বড় লোক। এখন স্যার আমি গরিব, সমস্যা নাই, আমার অনেক টাকা আছে, আমি তোমাকে বড় লোক করব। বড় লোক করা ইংরেজি এনরিচ। ঠিক আছে শিক্ষার্থীরা? সো এই ইএন প্রথমে, আবার অনেক ক্ষেত্রে ইএন পরে যে তোমার ভার তৈরি হয়। কি তৈরি হয়? ভার। জিনিসটা একটু তোমাদের বুঝিয়ে নিলাম। সো দেখো এখানে কি লিখছি, এবার আমাদের প্রশ্নে আমরা চলে আসি। রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লেসেন। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সাবজেক্ট ডান সাইডে এই সাইডে চলে গেছে, আমি উপর দিয়ে লিখে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট, এটা ছিল সাবজেক্ট। ও এটা তো ক্যানের উপরে লিখে ফেলছি। রোড, হ্যাঁ এটা সাবজেক্ট। রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লেসেন। রোড অ্যাক্সিডেন্টকে কমানো যেতে পারে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেলস। ভেহিকেলস মানে গাড়ি ঘোড়া, কেয়ারফুলি। ড্রাইভার যদি তাদের গাড়ি ঘোড়া কেয়ারফুলি চালায়, তাহলে রোড অ্যাক্সিডেন্টকে কমানো যেতে পারে। রোড অ্যাক্সিডেন্ট কি নিজেকে কমাবে, নাকি রোড অ্যাক্সিডেন্টকে কমানো যেতে পারে? কমানো যেতে পারে। রোড অ্যাক্সিডেন্ট কখনো নিজেকে কমায় না। আমরা বিগত ক্লাসগুলাতে স্পেশালি 2, 3 এবং 4 নাম্বার ক্লাসগুলাতে খুব ভালো করে প্যাসিভের নিয়ম শিখেছি। আজকে 9 নাম্বার ক্লাস চলতেছে। সে প্যাসিভের নিয়ম থেকে জি নাম্বার হুবাহু কমন। প্যাসিভের নিয়ম থেকে জি নাম্বার হুবাহু কমন। যে রোড অ্যাক্সিডেন্ট সাবজেক্ট, দেখো রোড অ্যাক্সিডেন্ট সাবজেক্ট, এইটা নিজেকে কমাতে পারে না, বরং এটাকে কমানো হয়। কিভাবে কমানো যাবে? যদি ড্রাইভার্সরা তাদের গাড়ি ঘোড়া কেয়ারফুলি চালায়। যেহেতু ড্রাইভারদের মাধ্যমে কমানো যেতে পারে, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ বুঝাইতে হইলে বি, এম, ইজ আর, ওয়াজ, আর এগুলা দেওয়া লাগে। বড় বড় চোখ করো, প্রশ্নে দেখো বি অলরেডি দেওয়া আছে, তাইলে আর বি, এম, ইজ আর, ওয়াজ, আর তোমার দেওয়া লাগবে না। এখন যে ভার্বটা আছে সেই ভার্বের V3 করলেই হবে, আর কিছু করা লাগবে না। এটাই প্যাসিভের নিয়ম। যারা ভুলে গেছো রেকর্ড ক্লাস ভালো করে নিবা। LESSEN, লেসেন্ট, এটা হচ্ছে উত্তর। লেসেন, এটা কিন্তু V2 না। অনেকে এটাকে V2 মনে করতে পারো, V2 না, এটা V3। কেন? কারণ প্যাসিভ হইছে আর এই যে বি ভার্ব আছে। জি নাম্বারটা একটু টেকনিক্যাল ছিল, বাট স্টিল রুলের ভিতরে ছিল। কারো যদি জি নাম্বারে কোশ্চেন থাকে দ্রুত কোশ্চেন করতে পারো। জি নাম্বারে প্রবলেম, এটা লিখে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করি, দেখো আমি যেখান থেকে দাগাচ্ছি তোমরা সেখান থেকেই খেয়াল করো। পিপল শুড বি কনসিয়াস। পিপল শুড বি কনসিয়াস। কনসিয়াস অর্থ যারা জানো না শর্ট নোট করে ফেলো। কনসিয়াস অর্থ কি? সতর্ক। পিপল শুড বি কনসিয়াস, মানুষদের সতর্ক থাকতে হবে। ইন দিস রেসপেক্ট, এখানে রেসপেক্ট বলতে সম্মান বোঝাচ্ছে না। ইন দিস রেসপেক্ট, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। এখানে ইন দিস রেসপেক্ট, খালি রেসপেক্ট বললে হবে না, পড়তে হবে ইন দিস রেসপেক্ট। ইন দিস রেসপেক্ট মানে এই মর্মে, আর মর্মে মানে বিষয়ে। সুন্দর বাংলা এই মর্মে, আর বোঝানোর ক্ষেত্রে বললাম এই বিষয়ে। মানে এই বিষয়ে পিপলদের কি থাকতে হবে? শুড বি কনসিয়াস থাকতে হবে, মানে সজাগ থাকতে হবে। তুমি যাত্রী, তোমার ড্রাইভার উল্টা পাল্টা মাতালের মতো চালাইতেছে, তুমি সে ধমক দিবা। এইটাই হচ্ছে তোমার কনসাসনেস বা কনসিয়াসনেস, সতর্কতা। 8 নাম্বার, এইটা মাত্র 2 বা 3 দিন আগে পড়াইছি, বেশি না, 2 বা 3টা ক্লাস আগে পড়াইছি। হুবাহু আমার শীট থেকে হুবাহু জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত কমন পড়ে গেছে। পড়াইছিলাম এভাবে, হোয়াইল এর পর যদি ডিরেক্ট গ্যাপ থাকে তো ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি, গো থাকলে গোয়িং, মানে যে ভার্ব থাকবে। হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তখন এম ইজ আর এনে তারপরে ভার্বের সাথে আইএনজি করা লাগে। প্রিভিয়াস ক্লাসগুলো সবাই রেকর্ড করবা যারা নতুন যুক্ত হচ্ছ। তো যেহেতু হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব, যেটা ব্র্যাকেটে আছে আমি জানি না কোনটা আছে, ওইটার লগে খালি আইএনজি মাইরে দিতে হবে, শেষ। দেখি তো কোনটা আছে। ওয়াইল, ক্রস, CROSSING, ক্রসিং। ওয়াইল মানে যখন, যখন ক্রসিং দ্য রোড, মানে আমরা যখন রোড ক্রস করি, দে শুড বি কেয়ারফুল। এখানে দে বলতে বোঝাচ্ছে ড্রাইভার্সদেরকে। এই যে ড্রাইভার্স, দেখো ড্রাইভার না ড্রাইভার্স প্লুরাল, তাই তাদের প্রোনাউন লিখছে দে। দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সচেতন হতে হবে। তারপরে দেখো
আই নাম্বার, এটাও বি নাম্বারের মতো হুবাহু কমন পড়ছে শিক্ষার্থীরা, আই নাম্বার বি নাম্বারের মতো হুবাহু কমন পড়ছে। সাম পিপল ট্রাভেল, ট্রাভেল একটা ভার্ব এবং ক্লাইম্ব একটা ভার্ব। ট্রাভেল কেমনে ভার্ব বুঝলাম, এটা সাবজেক্ট, সাম পিপল যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ট্রাভেল কি হবে শিক্ষার্থীরা, ট্রাভেল একটা ভার্ব হবে। সো ট্রাভেলের পর যদি আরেকটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হবে, একদম বড় গলায় বলতে চাই আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে শিক্ষার্থীরা, আইএনজি। উত্তর হবে ক্লাইম্বিং। দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরে ভার্বের সাথে আইএনজি, ক্লাইম্বিং অন দ্য রুফ। রুফ মানে কি বলতো শিক্ষার্থীরা, রুফ মানে ছাদ। আবার অনেক পিপল আছে মানে যাদের বরাদ্দ নাই, যাদের কি নাই, যাদের কমন সেন্স নাই, মানে তারা যাদের বেশি, তারা রুফ বাসের ছাদে, ক্লাইম মানে চড়া, যারা জানো না লিখে নাও, ক্লাইম মানে চড়া, বাসের ছাদে চড়ে, এন্ড ট্রেন, ট্রেন এবং বাসের ছাদে চড়ে। তারপরে দেখো লাস্ট সাবজেক্ট কি লেখা, ট্রাফিক রুল, মাথায় রেখো এইখানে ট্রাফিক রুল, ট্রাফিক রুল মাস্ট বি মেইনটেইন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু। তোমাদের আজ থেকে 3 বা 4টা ক্লাস আগে উইথ এ ভিউ টু আমি নিজ হাতে পড়াইছি। উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, এইটার পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং যেদিন উইথ এ ভিউ টু পড়াই সেদিন লেস্টের নিয়মটা পড়াইছি। যারা রেগুলার লাইভ ক্লাস করো অথবা যারা রেকর্ড ক্লাস রেগুলার করো তারা অবশ্যই আমার বিষয়টা অস্বীকার করতে পারবা না। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু এর পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষায় থাকা, আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং মাই ব্রাদার, আমি আমার ভাইকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছি। বুঝাইতে পারছি? সো উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো ট্রাফিক রুলকে স্ট্রিক্টলি মানতে হবে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে ট্রাফিক রুল মানবো, কন্ট্রোল দ্য রোড অ্যাক্সিডেন্ট, মানে রোড অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করার উদ্দেশ্যে ট্রাফিক রুলকে স্ট্রিক্টলি মানতে হবে। এই যে উদ্দেশ্য মানে উইথ এ ভিউ টু আছে, নিয়ম অনুযায়ী উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। করে দাও, কোন টিআরও এলআইএনজি, কন্ট্রোলিং। এই হচ্ছে তোমাদের উত্তর। সো এবার আমরা সম্পূর্ণটা পড়লাম, এবার আবার স্ক্রিনশট করতেছি, হজবল লাগতে পারে, ইন দ্যাট কেস বই বের করে নিও। এবার সম্পূর্ণটা পড়া হইলো, এই ঢাকা বোর্ড এই মাঝখানেরটা সম্পূর্ণটা পড়া হইলো। এবার একটু জানাও কার কোথায় সমস্যা, এখন আমি কমেন্ট সেকশন দেখবো, ম্যারাথন এক্সারসাইজ চলতেছে, কার কোথায় সমস্যা জানাও। এদিকে কে কতটুকু লিখছে, আচ্ছা জি নাম্বার মল্লিকা আপু সবার আগে লিখতে পারছে, ফাইন। এফ নাম্বার লিসা আপু লিখতে পারছে, ভায়োলেটিং। সাইমা আপু লিখতে পারছে, লেসেন্ট হবে, হ্যাঁ লিসা আপু ঠিক লিখছে, সাইমা আপু লিখছে। আর লেসেন্ট হবে না ভাই, কারণ এম ইজ আর, ওয়াজ আর, এগুলার বেস ফর্ম বি অলরেডি দেওয়া ছিল, বি মানে টু বি ভার্ব অলরেডি দেওয়া ছিল সোহাগ। আশা করি আমার এক্সপ্লেনেশনে বুঝতে পারছো, না বুঝলে আবার লিখবা। হ্যাঁ, এইচ নাম্বার মল্লিকা আপু ঠিক লিখছে, সোহাগ ভাইও ঠিক লিখছে, লিসা আপু থার্ডে ঠিক লিখছে, আচ্ছা সাইমা আপু লেটে লিখছে। আই নাম্বার মল্লিক আপু ঠিক লিখছে, ক্লাইম্বিং, হ্যাঁ ক্লাইম্বিং, ক্লাইম্বিং, ক্রসিং, ক্লাইম্বিং। আচ্ছা ক্রসিং, ক্লাইম্বিং, কন্ট্রোলিং সবগুলাই কি আইএনজি যুক্ত হচ্ছে? হ্যাঁ ভালোই তো। দেখো এইচ আই জে তিনটাই কিন্তু টানা আইএনজি যুক্ত হয়েছে, কেন, ওয়াইল এর পরে আইএনজি, এটাও শীট থেকে কমন। দুইটা ভার্ব থাকলে পরে ভার্বের সাথে আইএনজি, এটাও শীট থেকে কমন। উইথ এ ভিউ টু থাকলে আইএনজি, এটাও শীট থেকে কমন। হ্যাঁ লাস্টের তিনটায় টানা আইএনজি যুক্ত হয়েছে, সোহাগ ভাই লিসা আপু লিখতে পারছে। আচ্ছা বি মেইনটেইন, এটা তো ভার্ব না, এটা তো করেই দেওয়া আছে সোহাগ সাহেব। ক্লাইম্বিং, হ্যাঁ সোহাগ ভাই উইথ এ ভিউ টু নিয়মটা লিখছে, যে নাম্বার কন্ট্রোলিং। ঠিক আছে ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা নাই, তাই তো, কারো কোনো সমস্যা নাই। একটু সবাই যদি বুঝতে পারো ক্লিয়ার লেখো, ক্লিয়ার লিখলে আমরা আজকে আমাদের রাজশাহী বোর্ড থেকে একটা করব, রাজশাহী যারা আসো সবাই একটু ক্লিয়ার লেখো, যদি এটা বুঝতে পারো ফিডব্যাক দাও, ক্লিয়ার লেখো, এরপরে আমরা নতুন আরেকটা শুরু করব। দ্রুত করো, যদি তোমরা ঢাকা বোর্ড 17টা বুঝতে পারো, ঢাকা বোর্ড 17টা যদি বুঝতে পারো তাহলে দ্রুত ক্লিয়ার লেখো, দ্রুত।
দ্রুত ক্লিয়ার লেখো সবাই যদি বুঝতে পারো। ঠিক আছে, মাশাআল্লাহ। লিসা আপু, সোহাগ ভাই, সাইমা আপু সবারই ক্লিয়ার হয়েছে। আজকে আমরা 9 নাম্বার ক্লাস করতেছি এবং আমাদের ক্লাসের আজকে লাস্ট এক্সারসাইজ উইল বি রাজশাহী বোর্ড 2017। আমরা এটাকে আন্ডারটেক করবো ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে, ওকে। তোমাদের উদ্দেশ্যে দাও বড় করে দিলাম। আর যাদের স্ক্রিন ইস্যু আছে অবশ্যই রাজশাহী বোর্ড 2017 বই থেকে বের করে নাও। দেয়ার ইজ নো ইস্যু, কোনো ইস্যু হওয়ার কথা না। দেখো, ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স, 300 বছরের বেশি হয়েছে, সিন্স যখন থেকে এম্পারর শাহজাহান অফ দিল্লি ড্যাশ দা তাজমহল, ড্যাশ দা তাজমহল। পোলাপান, তাজমহল কি আজকে বানাইছে না 300 বছর আগে? 300 বছর আগে। তো বিল্ডের পাস লেখবা BUILT, বিল্ড। সবার আগে আমি উত্তর করলাম। আচ্ছা, বিল্ড দা তাজমহল কি জন্য বানাইছে? অ্যাজ, এখানে জন্য হিসেবে, কারণ হিসেবে, অ্যাজ এ টম, না সরি, কারণ হিসেবে না, অ্যাজ এ টম। টম মানে সমাধি। তাজমহলটা আসলে কোনো বিল্ডিং না, এটা একটা কাইন্ড অফ সমাধি। সমাধি হিসেবে বানাইছে। কি জন্য বানাইছে? ফর হিজ বউ, তার বউয়ের জন্যই হবে। ফর হিজ ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। আগ্রায় যে তার বউ ছিল, যে মারা গেছে, মমতাজ সাহেবা, ওই মমতাজের উদ্দেশ্যে তাজমহল বানাইছিল 300 বছর আগে। ওয়াজ বিল্ড আর্কিটেকচারালি, উচ্চারণটা খেয়াল করো শিক্ষার্থীরা। আর্কিটেকচারালি, আর্কিটেকচারালি মানে গঠনগত দিক দিয়ে। শিক্ষার্থীরা, আর্কিটেকচারালি মানে কি বলতো শিক্ষার্থীরা? গঠনগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে। আর্কিটেকচারালি, গঠনগত দিক দিয়ে। ইট ড্যাশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো, ইট ড্যাশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর, এটা হচ্ছে আর্কিটেকচারালি, গঠনগত দিক দিয়ে পৃথিবীর সব থেকে সুন্দর একটা বিল্ডিং। সুইটের পরে আমরা কি দেই? ইট ইজ। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? ইট তো সিঙ্গুলার, মানে তাজমহল। তাজমহল পরে ইজি হবে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তারপর একটু খেয়াল করো, দ্য বিল্ডিং সাবজেক্ট, এটা মনে রাখো। দ্য বিল্ডিং হচ্ছে সাবজেক্ট। দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং যদি সাবজেক্ট হয়, মেক অফ, ফাইন সুন্দর, হোয়াইট সাদা, মার্বেল মার্বেল পাথর, উইথ ইনলেস অফ কালার্ড মার্বেল, মানে সাদা মার্বেল এবং সাদার ভিতর একটা লেয়ার দিয়ে রঙিন মার্বেলও দেওয়া হয়েছিল। এই কথাই বলছে, সাদা মার্বেলের ভিতরে একটা লেয়ার দিয়ে রঙিন মার্বেল দিয়ে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। আচ্ছা, সো একটু আবার সাবজেক্টটা দেখতে হবে। দা বিল্ডিং। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে সাবজেক্টটা আমি কেটে সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই নাও, সাবজেক্ট আমি কেটে ফেললাম। আমাকে কয়েক সেকেন্ড সময় দাও, আশা করি তোমাদের বেশি সময় নষ্ট করতেছি না। এটা গুরুত্বপূর্ণ দেখে আমি এভাবে নিয়ে আসলাম, সবটাই তো এভাবে আনি না। আচ্ছা, আমাদের সাবজেক্ট ভাই চলে আসছে, দেখো। দা বিল্ডিং মেক, একটু খেয়াল করো। দা বিল্ডিং, সাবজেক্ট হচ্ছে বিল্ডিং, ভার্ব হচ্ছে মেক। আচ্ছা, বিল্ডিং মানে দালান। দালান কি কোনো কিছু তৈরি করতে পারে? দালান কি নিজেকে তৈরি করছে? দালানকে তৈরি করা হয়েছে? অবভিয়াসলি দালানকে তৈরি করা হয়েছে। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো তো? 100% প্যাসিভ। কারণ বিল্ডিং তো সাবজেক্ট, বিল্ডিং তো নিজেকে মেক করতে পারে নাই, বিল্ডিং কে তৈরি করা হয়েছে। এই পোলাপান কি দিয়ে তৈরি করছে? সাদা মার্বেল পাথর এবং ইন লেয়ার দিয়ে রঙিন মার্বেল পাথর দিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, নাকি বিল্ডিং নিজেরা তৈরি করছে? বিল্ডিং নিজেকে তৈরি করেনি, বিল্ডিং কে তৈরি করা হয়েছে। প্যাসিভ, প্যাসিভ মানে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার
তারপরে যে ব্র্যাকেটের ভার ওইটার V3 করতে হয়। এখন কথা হইলো শিক্ষার্থীরা, am is are was are পাঁচটার মধ্যে কোনটা লিখবো? বিল্ডিংটা কি আজকে তৈরি হয়েছিল নাকি এই দেখো 300 ইয়ার্স 300 বছর আগে? যেহেতু 300 বছর আগে তৈরি হয়েছিল তাই আমাকে ওয়াজ লিখতে হবে এবং মেকের V3 made মেড লিখতে হবে। আজকে প্যাসিভটা কত সুন্দর করে 1 মিনিটের কম সময় শেষ হয়ে গেল। কিন্তু শিক্ষার্থীরা যেদিন প্রথম প্যাসিভ পড়াইছি সেদিন কিন্তু 1 ঘন্টার মতো সময় লাগছিল। সো অবশ্যই রেকর্ড ক্লাসগুলো সবাই করে দিবে। The building is made of fine white marble with inlays of colored marble. তারপরে বিল্ডিংটা আগে তৈরি করা হয়েছিল দেখে আমরা পাস করছি, বাট ইট হ্যাভ 8 সাইডস এন্ড মেনি ওপেন এরিয়াস হবে। ঠিক আছে, এটা একটু বানান মেবি ভুল আসছে, মেনি ওপেন এরিয়াস, অনেক খোলা জায়গা আছে। ঠিক আছে, তো এর কয়টা দিক আছে? 8টা দিক আছে এবং অনেক খোলা দিক আছে। বুঝাইতে পারছি? একটু খেয়াল করো, আছে না? আছে ইংরেজি কি? হ্যাভ। আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। আই না বলে যদি বলি সি, থার্ড পারসন সিঙ্গুলার দেখে হ্যাভ এর সাথে এস যুক্ত হলে কি হবে? সি হ্যাজ। সো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাজ। ইট হ্যাজ 8 সাইডস, এর 8টা সাইড আছে এবং মেনি ওপেন ফিল্ড আছে। ডি নাম্বার পর্যন্ত শেষ শিক্ষার্থীরা। এবার লাস্ট ই নাম্বার পরে আমি ব্রেক নিব। আচ্ছা, ইট সাবজেক্ট, এটা মাথায় রেখো। ইট, ইট আর কাটা লাগবে না, এটা উপরে আমি লিখে দিব না। ইট, এইখানে রেস্ট, ওরে বাবা, এখানে রেস্ট মানে কিন্তু রেস্ট নেওয়া বোঝাচ্ছে না। রেস্ট মানে কিন্তু রেস্ট নেওয়া বোঝাচ্ছে না, এখানে রেস্ট মানে বোঝাচ্ছে দাঁড়িয়ে আছে অন এ প্ল্যাটফর্ম। মানে বিল্ডিংটা, এই যে ইট সাবজেক্ট ছিল না, ইট মানে তো বিল্ডিংটাই, তাই না? এই বিল্ডিংটাই আমরা দিয়ে পড়ি। বিল্ডিংটা একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, অর টেরেস বা টেরেসের উপর দাঁড়িয়ে আছে, অফ রেড স্যান্ডস্টোন, মানে লাল পাথরের একটা প্ল্যাটফর্মের উপর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। আমরা বাস্তবে দেখি নাই, জানিও না, বাট বিল্ডিংটা লাল পাথরের একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সো যেহেতু দাঁড়িয়ে আছে, বিল্ডিং লেখা বা ইট লেখা যাই বলো, ইট তো থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি যুক্ত হবে? রেস্ট। ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অর টেরেস অফ রেড স্যান্ডস্টোন। সো তোমাদের ই নাম্বারের সাবজেক্ট হচ্ছে, ই নাম্বারের সাবজেক্ট হচ্ছে ইট। ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অর এ টেরেস অফ রেড স্যান্ডস্টোন। তো সবাই একটু বলো তো দেখি, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ভার্বের সাথে এস যুক্ত করলাম, তাইলে আমরা একদম এ থেকে শুরু করে ই নাম্বার পর্যন্ত পড়ছি, এই পর্যন্ত মানে 50% পড়ছি। কারা কতটুকু বুঝছো একটু ফিডব্যাক দাও তো। এই 5টা যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লেখো, বুঝতে না পারলে কোনটাতে সমস্যা নাম্বার লেখো। এছাড়া কোনো মন্তব্য থাকলে মন্তব্য করো, দ্রুত করো, একটু দ্রুত করো। আচ্ছা, সোহাগ সাহেব অনেকগুলো উত্তর করতেছে, কিন্তু বাকিরা মনে হয় ক্লাস থেকে চলে গিয়েছে, আর কারো তো উত্তর দেখছি না। ঠিক আছে সোহাগ, হ্যাঁ সবই ঠিকঠাক সে লিখছে এবং সে ক্লিয়ারও, ভালো স্টুডেন্ট বোঝা যাচ্ছে। তোমাকে ধন্যবাদ সোহাগ। বাদ বাকিরাদের তো উত্তর এখন আর পাচ্ছি না, মনে হয় ব্যাটারি হয়তো বা শেষ। আর শেষ না হলে তোমরা কেন উত্তর করছো না? এটা তো ভালো প্র্যাকটিস না, অবশ্যই উত্তর করবা। সাইমা আপু দেখি লাইনে আছে কিন্তু সে একটা উত্তরও করে নাই। আচ্ছা, নো ক্লিয়ার, হ্যাঁ বিসি প্রবলেম। ঠিক আছে, ওই যে ফাইন, লিসা আপু বলছে বি এবং সি তে সমস্যা। আচ্ছা, সো এই যে সমস্যা হলে অবশ্যই জানাতে হবে, কিন্তু চুপ থাকা যাবে না, সাইলেন্স কিন্তু ইটস নট এ গুড সাইন। বি এবং সি তে তার সমস্যা। আসো আমরা দেখি, আর্কিটেকচারালি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মোস্ট প্রবাবলি লিসা আপুর এটাই সমস্যা বি নাম্বারে। স্যার ওয়াজ কেন হইল না? এটাই সমস্যার কথা। কেন? কারণ ব্র্যাকেটে বি থাকলে আমরা জানি, বি থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো উত্তর লিখতে হয়। আমি আবার বলতেছি, বি থাকলে উত্তর লিখতে হয় এম ইজ আর ওয়াজ ওয়ার। ঠিক আছে, সো এইটা আশা করি লিসা আপু জানে যে বি থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার লিখতে হয়। সো লিসা আপু মোস্ট প্রবাবলি এ নাম্বারটা যেহেতু পাস্ট হয়েছে, বি নাম্বার সাথে সে বি নাম্বারটা সে পাস করতে চাচ্ছে, দ্যাট ইজ ওয়াই সে লিখতে চাচ্ছে ওয়াজ।
ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। মোস্ট প্রবাবলি এরকম একটা ঘটনা হয়তো বা হয়েছে, আর আমি উত্তরে লিখছি ইজ, যার কারণে মেবি তার বি নাম্বারের সমস্যা। যদি এটাই রিজন হয়ে থাকে, এইটার আঙ্গিকে আমি সামনে আগাচ্ছি। দেখো লিসা আপু, আমি তোমার উত্তরটাই করব। ওয়াজ লেখো, ওয়াজ যদি লেখো তাহলে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এই লাইনটার বাংলা বলো তো। ইট মানে এটি, ওয়াজ মানে ছিল, এটি ছিল ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যতগুলা বিউটিফুল বিল্ডিং আছে তার মধ্যে এটি ছিল অন্যতম। এটা হয় উত্তর। তুমি যদি এখানে ওয়াজ লেখো তাহলে উত্তরটা হবে পৃথিবীর মধ্যে যতগুলা সুন্দর বিল্ডিং আছে তার মধ্যে আমাদের তাজমহল ছিল অন্যতম। তার মানে তাজমহল ছিল অন্যতম, ছিল মানে কি বোঝায় জানো? তাজমহল ছিল, এখন আর নাই। তাজমহল এককালে অন্যতম ছিল, এখন আর অন্যতম নাই। শিক্ষার্থীরা, এখন যদি তাজমহল অন্যতম নাই হয়ে থাকে, আমরা কিভাবে তাজমহলের প্যাসেজ পড়তেছি? নিশ্চয়ই তাজমহল এখনো অনেক বিউটিফুল বিল্ডিং এর মধ্যে একটা, অনেক গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং, অনেক বিউটিফুল একটা বিল্ডিং, তার কারণেই তো আমরা তাজমহল পড়তেছি, তাই না? সো এইখানে আমরা নিনজা টেকনিক হিসেবে যেটা পড়ি, যে একটা লাইনের প্রথমটা যে ভার্ব হবে পুরা প্যাসেজই ওই ভার্ব হবে। প্রথমটা প্রেজেন্ট হইলে পুরা প্যাসেজই প্রেজেন্ট, প্রথমটা পাস্ট হইলে পুরা প্যাসেজই পাস্ট। এই নিনজা টেকনিক এই প্যাসেজে খাটে নাই। এই প্যাসেজে যে ইফেক্টটা হইছে, ছবি তুললে আমরা বিভিন্ন ইফেক্ট দেই না, ফিল্টার করি না, এই প্যাসেজে যে গ্রামাটিক্যাল ইফেক্ট বা গ্রামাটিক্যাল ফিল্টার হইছে, এটাকে বলা হয় রোলার কোস্টার ইফেক্ট। কি বলা হয়? রোলার কোস্টার ইফেক্ট। রোলার কোস্টার ইফেক্ট এটা আমার বানানো। জিনিসটা কি? রোলার কোস্টারে কি হয়, একবার নিচে নামে আরেকবার উপরে উঠে, একবার নিচে নামে একবার উপরে উঠে না? এইরকম প্যাসেজ গুলাতে টেন্স শিফট করে, একবার প্রেজেন্ট হয় আরেকবার পাস্ট হয়, আরেকবার মাঝখানে প্রেজেন্ট হয়, আরেকবার মাঝখানে পাস্ট হয়। সো এই জিনিসগুলা ধরতে হবে লাইনের অর্থ বুঝে। আশা করি লিসা আপু বি নাম্বার বুঝতে পারছো। যদি তুমি এখানে ওয়াজ লেখো, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বুঝাবে এটি ছিল পৃথিবীর অন্যতম বিউটিফুল বিল্ডিং। তার মানে এটি ছিল, এটি ছিল, এখন আর নাই, হইল না। এটি এখনো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। যেহেতু এখনো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং, তাই তোমাকে অবভিয়াসলি ইজ দিতে হবে। এরপরও যদি লিসা আপু বিতে সমস্যা থাকে জানাবা, যে ভাইয়া আমার তো আসলে অন্যটা সমস্যা ছিল, ওইটা বলে। যদি অন্যরকম সমস্যা থাকে বি নাম্বার, সেটা জানাইতে হবে। আর সি নাম্বার, দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং মেক অফ, হ্যাঁ এই বিল্ডিংটা তো দেখো লিসা আপু, বিল্ডিংটা তো এখনো ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিল্ডিং, বাট এই বিল্ডিংটা কি আজকে তৈরি হয়েছে না আগে? যখনই কথা আসতেছে তৈরি হওয়ার বিষয়ে লিসা আপু, তৈরি হওয়া বলতে আমি বিল্ডি বলি না কেন বা মেকি বলি না কেন, যখনই লিসা আপু তৈরি হওয়ার বিষয়টা আসতেছে, তখন এটা প্যারাডাইম শিফট করতেছে, মানে রোলার কোস্টার ইফেক্ট, পাস্টে চলে যাচ্ছে, কারণ বিল্ডিংটা তো আজকে তৈরি হয় নাই। যার কারণে এ নাম্বার আমরা বিল্ড করছি, এবং ফর দ্য সিমিলার রিজন আমরা মেকটাকেও পাস্ট করব, মেড করব। মেড, আচ্ছা পাস্ট তো মেড করব না, মানে পাস্ট টেন্সে করব। কোন টেন্সে করব? পাস্টে। কিন্তু তারপরে দেখলাম এই যে বিল্ডিং লেখা ছিল BUILDING, বিল্ডিংটা সাবজেক্ট ছিল, হ্যাঁ ওটা ডান পাশের কর্নারে পড়ে গেছে, পেজ উল্টাইলাম না। সো বিল্ডিংটা যেহেতু সাবজেক্ট ছিল, বিল্ডিং তো আর একা একা তৈরি হয় না, বিল্ডিং কে তৈরি করা হয়, এটা প্যাসিভে পড়ছে। প্যাসিভের ক্লাসটা না বুঝে থাকলে এটা শর্টকাটে বোঝানো পসিবল না, তোমাকে রেকর্ড ক্লাস করতে হবে। এই বিগত 8টা রেকর্ড ক্লাস করলে কোনো না কোনো ক্লাসে প্যাসিভ পেয়ে যাবা, তখন কনসেপ্ট ক্লিয়ার হবে। বিল্ডিংটা তৈরিও হয় নাই, এটাকে তৈরি করা হয়েছে। এখন তুমি লিখতে পারতা ইজ মেড, কিন্তু ইজ মেড না লিখে লেখা হয়েছে ওয়াজ মেড। এটা প্যাসিভ, এইটাও প্যাসিভ, এইটাও প্যাসিভ, কিন্তু ইজ মেড হচ্ছে প্রেজেন্টের প্যাসিভ, আর ওয়াজ মেড হচ্ছে পাস্টের প্যাসিভ। কেন পাস করলাম? যে কারণে এ নাম্বারটা পাস করছি, ওই একই কারণে সি নাম্বারটা পাস করছি, এর কারণে পাস্ট প্যাসিভ হয়েছে। সি নাম্বারে মূলত দুইটা রুল পড়ছে, একটা হচ্ছে প্যাসিভের রুল পড়ছে, আর একটা হচ্ছে পাস্টের রুল পড়ছে। সো দুইটাকে একসাথে জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা পাস্ট প্যাসিভ করেছি, ইজ মেড না লিখে ওয়াজ মেড লিখেছি। আশা করি সি নাম্বারটাও কিছু কিছু বুঝতে পারছো।
প্যাসিভে ইস্যু না হইলে পুরাটাই বুঝতে পারছো, আর প্যাসিভে ইস্যু হয়ে থাকলে তোমাকে আসলে রেকর্ড ক্লাসটা করতে হবে বেটার ইনসাইটস পাওয়ার জন্য। আচ্ছা ফাইন, আশা করি লিসাবু বুঝতে পারছে। এছাড়া বাদ বাকি আর যেহেতু কারো সমস্যা নাই, সমস্যার সমাধান হয়ে গেছে, এবার আমরা এর পরে আগাচ্ছি। এফ নাম্বার, 4 স্লেন্ডার হোয়াইট টাওয়ার্স রাইজ। রাইজ মানে এখানে দাঁড়িয়ে আছে বুঝাচ্ছে, স্ট্যান্ড না লিখে একটু এক্সট্রা ওয়ার্ড হিসেবে লিখছে রাইজ। রাইজ মানে এখানে কি বুঝাচ্ছে, দাঁড়িয়ে আছে। ফ্রম দা কর্নার মানে তাজমহল তো সবাই দেখছো, 4 কোণা দিয়ে 4টা দাঁড়ায় আছে না, খুঁটি, খুঁটি তো না, গম্বুজ টাইপের বা কি পিলার বা মিনার যাই বলি, আর মাঝখানে তাজমহল, তাই না, 4 কোণা দিয়ে দাঁড়িয়ে আছে। সো এটা তো এখনো আমি তাজমহলে গেলে দেখবো দাঁড়ায় আছে, তাই না। সো জিনিসটা তো এখনো আছে, এটা তো পাস্টের কোনো প্রশ্নই আসে না। সো যেহেতু টাওয়ার্স লেখছে, যদি তোমার এখানে একটু বড় করে দিলাম, যদি টাওয়ার লেখা থাকতো TOWER টাওয়ার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার বলে রাইজেস লেখা থাকতো, রাইজেস লিখতে হতো, রাইজেস। যেহেতু প্লুরাল করছে এখানে আর আমাদের কিছু করার দরকার নাই, যা আছে তাই, রাইজ প্রেজেন্টে আছে, রাইজই লিখতে হবে। পাস্ট করার তো সুযোগ নাই, এস বা ইয়েস করারও সুযোগ নাই, তাহলে যা আছে তাই লিখতে হবে। 4 স্লেন্ডার হোয়াইট টাওয়ার রাইজ ফ্রম দ্য কর্নার অফ দ্য টেরেস। টেরেস মানে যে ছাদ। এ লার্জ ডোম স্ট্যান্ড অ্যাবভ দ্য সেন্টার মানে 4 কোণা দিয়ে 4টা মিনার দাঁড়ায় আছে, আর তাজমহল তো সবাই দেখছে, এই যে তাজমহল, এর মাথার উপর একটা গম্বুজ দাঁড়ায় আছে না, ওই গম্বুজের ইংরেজি হচ্ছে ডোম। ঠিক আছে, ডোম। ওই গম্বুজের ইংরেজি কি, এই গম্বুজের ইংরেজি হচ্ছে ডোম। তো এ লার্জ ডোম স্ট্যান্ড, তুমি এখনো তাজমহলে গেলে দেখবা না গম্বুজটা দাঁড়ায় আছে, ডোমটা দাঁড়ায় আছে, এখনো দেখবা না, দেখবা তো, তাহলে তোর পাস করা যায় না। যদি পাস করো তাহলে বুঝাবে ডোম দাঁড়ায় ছিল, এখন মনে হয় ডোম কাইটে দিছে, তা কিন্তু না শিক্ষার্থীরা। সো এখানে ডোম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ওই যে টাওয়ার্স প্লুরাল ছিল, ডোম থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, স্ট্যান্ডস। এ লার্জ ডোম স্ট্যান্ডস অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং। হইল জি নাম্বার। অ্যারাউন্ড দিস লার্জ ডোম, অ্যারাউন্ড একটা প্রিপোজিশন, হ্যাঁ, অ্যারাউন্ড মানে চারপাশে, অ্যারাউন্ড মানে পাশে। অ্যারাউন্ড দিস লার্জ ডোম, এই ডোমের পাশে, দেয়ার, দেখো সাবজেক্ট কি লেখা, দেয়ার। দেয়ারের পরে দেখো 4, FOUR। 4 কি সিঙ্গুলার এক বুঝাচ্ছে না 4 একের অধিক 4 বুঝাচ্ছে? যেহেতু 4 একের অধিক বুঝাচ্ছে, যার কারণে এখানে প্লুরাল হবে আর। যদি এখানে 4 না লিখে এ লেখা থাকতো, এ মানে একটি, অথবা 4 না লেখা থেকে 1 লেখা থাকতো, 1 মানে একটি, তখন দিতাম দেয়ার ইজ। এইটা হুবাহু আমার শীটের 2 নাম্বার রুল থেকে হুবাহু কমন আসছে। এই নাম্বার, দেয়ার আর 4 স্মলার ডোমস, ওই আসে ছাদের উপর আরো 4টা ছোট ছোট গম্বুজ আছে, জাস্ট ইনসাইড আউটার ওয়াল, ভিতরের ওয়ালে কি আছে, সরি আউটার ওয়াল মানে বাইরের ওয়ালের ভিতরে, কেমন লাইন বানাইলো, বাইরের ওয়ালের ভিতরে, ভিতরে লিখতে পারতো, জাস্ট ইনসাইড দা বিল্ডিং এভাবে লিখতে পারতো। যাকে দেয়ার ইজ, এই দেখো এইখানে আমি একটু আগে যে কথাটা বললাম শিক্ষার্থীরা, অনেক বড় করে দিলাম এক্সাইটমেন্টের ঠেলায়, কেন এইখানে দেখো দেয়ার ইজ লিখছে, কেন, কারণ এই যে এ বায়ান লেখা, এন মানে কি একটি, করিডোর, একটা করিডোর, সিঙ্গুলার দেখি ইজ লিখছে, হুবাহু শীট থেকে কমন। এবার ছোট করে দিলাম, there is an open corridor from which মানে যেখান থেকে, the visitors, একটা ওপেন করিডোর আছে যেখান থেকে ভিজিটরসরা লুক মানে কি দেখতে পারে, থ্রু ক্রাফট মার্বেল স্ক্রিনস ইনটু এ সেন্ট্রাল রুম, মানে কার্ভ তো বুঝয় সুন্দর করে কাটা, কার্ভ মার্বেল স্ক্রিন, মার্বেল স্ক্রিনের মধ্য দিয়ে সেন্ট্রাল মানে মধ্য, মানে ডাইনিং, আমাদের নর্মালি বাসায় ডাইনিং স্পেসটা কই থাকে, মাঝখানে থাকে না, ওটা কি বলা হয় সেন্ট্রাল, যে সেন্ট্রাল রুম, ওই ওপেন করিডোরে যে এখান থেকে আসি,
এই ওপেন করিডোরের মধ্য দিয়ে একদম ডিরেক্টলি একজন ভিজিটর সেন্ট্রাল রুম দেখতে পারে, বাংলা করে বলতেছি পারে। আর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব শীটের 1 নাম্বার রুল, শীটের 1 নাম্বার রুল থেকে কমন, পারা বুঝাইতে ক্যান হয়, পারা বুঝাইতে কি হয়, ক্যান হয়। সো এখানে তোমাকে ক্যান লিখতে হবে, ক্যান না লিখলে অবশ্যই ভুল হবে। ওই যে ওপেন করিডোর ফ্রম হুইচ, যেটা থেকে, ওপেন করিডোর থেকে দ্য ভিজিটর্স মানে কি, মানে ভ্রমণকারীরা ক্যান লুক দেখতে পারে, থ্রো কার্ড মার্বেল স্ক্রিন, কার্ড মার্বেল স্ক্রিনের মধ্য দিয়ে কি দেখতে পারে, সেন্ট্রাল রুমটা দেখতে পারে। বুঝাইতে পারছি? সো এখানে উত্তর হচ্ছে ক্যান লুক। ঠিক আছে, সমস্যা হলে জানাও, ক্লিয়ার না হলে আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। এটা প্রথম ক্লাসের প্রথম রুল থেকে কমন করছে। The bodies of Shah Jahan and his wife Mumtaz lie in 2 graves below this room. আচ্ছা, দেখো শিক্ষার্থীরা, দ্য বডিজ, বডিজ মানে 2 দেহ, শাহজাহানের দেহ একটা, মুমতাজের দেহ। যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে এর সাথে এস বা ইএস দিতাম, লা এর সাথে এস বা ইএস দিতাম, তাই না? কিন্তু এখানে তো একের অধিকের কথা বলা আছে, তাহলে তো এস বা ইএস দিতে পারবো না শিক্ষার্থীরা। তার মানে শিক্ষার্থীরা যা আছে তাই দিতে হবে, যা আছে তাই দিতে হবে। সো যে নাম্বারে লাই উত্তর। The bodies of শাহজাহান and his wife মুমতাজ lie, শুয়ে আছে। আচ্ছা, এইখানে মনে হয় একটু, না ঠিক আছে, সমস্যা নেই, পাস্টের কোনো অবকাশই নাই, কারণ আমি তো এখনো গেলে দেখবো তাদের মাজারটা আছে, তাই না? এমন যদি হইতো সরকার, হিন্দু সরকার মাজার উঠাইয়া দিছে, তাইলে পাস করা যেত, সরি, তাইলে পাসের কোনো অবকাশ নাই। ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে যখন কবর দেওয়া হয়েছিল সেইটা পাস ছিল, কিন্তু এখন কবরের কথা না, বডিজের কথা বলছে। কবরের কথা থাকলে BURY, বুড়ি বা বাড়ি, যে যেটা বলি, এইটা লেখা থাকতো। এটা যেহেতু লেখা নাই, তার মানে কবরের কথা নাই, এখানে বডির কথা বলা হয়েছে, বডি এখন গেলেও পাবো। ঠিক আছে, সো লাই, লাই উত্তর। তোমরা প্রায় অ্যারাউন্ড 30 স্টুডেন্ট ছিলা, কিন্তু লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছ মাত্র 6 জন, মাশাআল্লাহ। সো যারা ধৈর্য ধরে আজকে ম্যারাথন এক্সারসাইজ ক্লাস করলা, আমরা কিন্তু 2টা প্যাসেজ করলাম, একটা প্যাসেজে 10টা, 2টা প্যাসেজে 10 যোগ 10 কয়টা, 20টা রাইট ফর্ম অফ ভার্ব আমি নিজে হাতে ধরে আজকে করে দিলাম। সবগুলা আগের রুলসের থেকে হুবহু কমন করছে। ক্লাসটা কিরকম লাগলো, বুঝতে পারছো কিনা, ফিডব্যাক দাও দ্রুত। আর কারো যদি সমস্যা থাকে সে আরেকবার, সমস্যা থাকলে লেখো, দ্রুত করো। এদিকে আমি একটু বিষয়গুলা পড়ে নেই। আচ্ছা, তো সাইমা আপু F নাম্বার উত্তর লিখছিল, হ্যাঁ। রাইস, সোহাগ ভাই স্ট্যান্ড লিখতে পারছে, সাইমা আপু স্ট্যান্ড লিখছে। আর H নাম্বার আর হচ্ছে, হ্যাঁ দেয়ার আর, হ্যাঁ লিসা আপু ঠিক লিখছে। সো দেয়ারের পরে যে আর হয় এরকমটা না, দেয়ারের পরে ইজু হইতে পারে, সেটাও কিন্তু আমি একটু পরে দেখাইছিলাম। ক্যান লুক, সোহাগ ভাই ঠিক লিখতে পারছে। কেন ক্যান লুক হইতো, কারণ ভিজিটররা দেখতে পারে, পারা বসে ক্যান আসে, হ্যাঁ। তারপরে লাই, সবাই ঠিক লিখতে পারছে, এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো ক্লাসটা এখানেই শেষ। কার কিরকম লাগলো, ক্লাস থেকে লিখ নেওয়ার আগে অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবা, ক্লাসটা বুঝতে পারছো কিনা, ভালো লাগছে কিনা, শিখতে পারছো কিনা। আর যদি কারো কারো সমস্যা থাকে, মন্তব্য থাকে, সেটাও জানাইতে পারো। বাট ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ। যাক, লিসা আপু জানাইছে সমস্যা হইতে নিছিল, বাট ক্লিয়ার হয়ে গেছে, মাশাআল্লাহ। আর আরেকটা ভালো কাজ করা যাইতে পারে, যারা কিনা, আমাদের তো 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আমি এটা মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি, আমাদের সব ক্লাসে তো রেকর্ড আছে, তাই না? যারা 1 থেকে শুরু করে 9টা ক্লাস, 9টা তো লাইভই হইলো, 1 থেকে শুরু করে 8টা ক্লাস যারা রেকর্ড করবা, করে ফেলবা, ইনশাল্লাহ তাদের তো এমন একটা ক্লিয়ার ফিল হবে যে তোমরা নিজেরা তো বুঝবাই, প্লাস তোমার ফ্রেন্ডদেরও পড়াইতে পারবা ইনশাল্লাহ।